আজ আমরা দশম শ্রেণীর সরল সুদ কষা করব। প্রথম আমরা যখন ব্যাংকে কিছু টাকা রাখি তখন আমরা এক্সট্রা কিছু টাকা পাই। সেই কত টাকা পাই সেটাই সরল সুদ কষার অঙ্ক। তো এই সুদ কষা কিভাবে উৎপত্তি হলো না, আগেকার দিনে মানুষ যখন বেড়াতে যেত, তীর্থে যেত, তখন তারা তাদের কিছু মূল্যবান অ্যাসেট অন্যের কাছে দেখাশোনা করার জন্য রেখে দিয়ে যেত। বিনিময়ে ফেরার পথে ফেরার ফেরার পর কিছু টাকা তাদেরকে দিত। তো এইভাবে আস্তে আস্তে সুদের প্রচলন হয়েছিল। কিছু লোক ছিল যে সুদের বিনিময়ে এই টাকাটা রাখতো, সম্পত্তিটা রাখতো। তো এইভাবে সুদ কষা চালু হয়েছিল। এবার সুদ কষার মেন কম্পোনেন্টগুলো হলো, প্রথম কম্পোনেন্ট হচ্ছে আসল বা মূলধন, মানে যত টাকা আমি ব্যাংকে জমা রাখি। তারপর হলো সময়, মানে কত সময়ের জন্য আমি রাখছি। তারপর হলো সুদ, মানে কত টাকা আমি এক্সট্রা পেলাম, ব্যাংকে রাখার বদলে কত টাকা আমি এক্সট্রা পেলাম। তারপরে আমরা নির্ণয় করব সুদের হার, মানে কি পার্সেন্টেজে ব্যাংক আমাকে টাকা দিচ্ছে, এটাকে বলে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার। সুদের হার নির্ণয় সুদ কষা অঙ্ক করার জন্য খুব একটি সহজ সরল সূত্র আছে। সেটা হলো, আমরা আসল মানে আমরা জানি প্রিন্সিপাল, তাকে আমরা পি দিয়ে ডিনোট করি। সুদের হার মানে রেট অফ ইন্টারেস্ট, তাকে আমরা আর দিয়ে ডিনোট করি। সময় মানে টি, মানে টাইম, তাকে আমরা টি দিয়ে ডিনোট করি। সুদ মানে ইন্টারেস্ট মানে আই। কারণ আমরা জানি সুদ সমান আসল ইন্টু সুদের হার ইন্টু সময় বাই 100। তাহলে আমরা বলতে পারি আই ইকুয়ালস টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এরপর আমরা একটা সহজ অঙ্ক দেখবো, এটি উদাহরণে দেওয়া আছে যে দাদার পাসবইয়ে দেখছি 800 টাকা বেড়ে গিয়ে 832 টাকা হয়েছে 1 বছরে, কিন্তু কেন এমন হলো? মানে 1 বছরে আমি বছরের শুরুতে আমি 800 টাকা জমা দিয়েছিলাম দাদার পাসবইতে, ব্যাংকের অ্যাকাউন্টে। সেই টাকা বছরের শেষে গিয়ে দেখছি 832 টাকা হয়ে গেছে, কিন্তু কেন এমন হলো? আসলে ব্যাংক এই 800 টাকা রাখার 1 বছর রাখার জন্য আমাকে সুদ দিয়েছে। তাহলে এখানে আসল সমান 800 টাকা, সুদের হার এখানে আমরা দেয়া নেই, আমরা ওটাকে আননোন যেহেতু আর ধরবো। সময়, এখানে সময় হচ্ছে 1 বছর। এবারে সুদ, সুদ কত টাকা না 832 টাকা মাইনাস 800 টাকা সমান 32 টাকা। তাহলে আমি ব্যাংকের কাছ থেকে 32 টাকা পেয়েছি। এক্সট্রা যেই টাকাটা পেয়েছি সেটাকে আমরা বলি সুদ, এবং তাহলে সেই টাকাটা হচ্ছে 32 টাকা। তাহলে এখানে আমরা তিনটি জানি, একটি অজানা। তাহলে অতি সহজেই আমরা এই ফর্মুলা দিয়ে তাহলে আমরা জানি I ইকুয়ালস টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তার মানে কি? তার মানে আমরা বলতে পারি I ইকুয়ালস টু 32, মানে 32 ইকুয়ালস টু 800 ইন্টু আর ইন্টু 1/100। এবার আমরা কাটাকুটি করব, 800 আর 100 দুটো শূন্য শূন্য কেটে গেল। 8কে যদি আমি 32 দিয়ে কাটি তাহলে রইল 4। তার মানে আমরা বলতে পারি আর ইকুয়ালস টু 4। তাহলে আমরা এখান থেকে বের করতে পারলাম সুদের হার ইকুয়ালস টু 4। এবার আমরা পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কটি হলো 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। এইখানে কি কি দেয়া আছে, সময় আমরা অঙ্কটা 2-3 বার ভালো করে পড়ে নেব, যাতে আমরা অঙ্ক থেকে কি কি বলতে চেয়েছে সেগুলো আমরা বের করে নিতে পারি। এখানে সময় বলে দেয়া আছে, সুদের হার বলে দেয়া আছে, আসল বলে দেয়া আছে, আমাকে সুদ বের করতে হবে। তাহলে প্রথম যেটা সময় বলে দেয়া আছে, সময়টা আমরা সুদের হার সবসময় বার্ষিক হয়, তাহলে আমরা এই সময়টাকে এখানে যেহেতু পুরো বছর নয়, তাহলে আমাকে সময়টাকে বের করে ওকে ইয়ারে কনভার্ট করতে হবে। আমরা জানি জানুয়ারি মাসে 31 ডেজ আছে, তাহলে আমরা দিলাম 31। ফেব্রুয়ারি মাসে আছে 28 ডেজ, যেহেতু এটা লিপ ইয়ার নয়, লিপ ইয়ার হলে এটা আমার 29 লিখতে হতো। মার্চে আছে 31 ডেজ, এপ্রিলে আছে 30 ডেজ, মে মাসে 27 পর্যন্ত আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি 1 জানুয়ারি থেকে যদি 27 মে হয়, আইদার আমাকে জানুয়ারি থেকে একদিন
আমাকে মে মাস থেকে একদিন বাদ দিতে হবে ঠিকঠাক সময়টা বের করার জন্য। তাহলে আমি মে মাস থেকে একদিন বাদ দিচ্ছি, তাহলে 26 দিন। তাহলে টোটাল হলো 146। এটাকে আমরা ইয়ারে কনভার্ট করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পি ইকুয়ালস টু 2000, আর ইকুয়ালস টু 6%, টি ইকুয়ালস টু সময় আমরা আগে দিন বের করেছি, আমি ইয়ার বের করবো 146/365। তারপর তাহলে আমরা জানি আই ইকুয়ালস টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তার মানে এখানে আমি পি এর মান বসাবো। পি এর মান 2000 বসিয়ে দিলাম, আর এর মান 6 বসিয়ে দিলাম, টি এর মান 146/365 বসিয়ে দিলাম বাই 100। এইবার আমরা কাটাকুটি করব। আমরা এখানে কিভাবে কাটাকুটি করেছি না, কালার ম্যাচ করে কাটাকুটিটা দেখানো আছে। প্রথমে 2000-এর দুটো শূন্য কেটে দিলাম আর 100-র দুটো শূন্য কেটে দিলাম। তাহলে উপরে হয়ে গেল 20 আর নিচে হয়ে গেল 1। এবার আমি আবার কাটাকুটি করব। কিভাবে করব? এই নীলটাকে আমরা যদি দেখি, ব্লুটাকে 5 দিয়ে আমরা যদি কাটাকুটি করি, 20-কে 5 দিয়ে কাটাকুটি করলে 4 পাবো, আর 365-কে 73 পাবো। আবার 73-কে যদি 146 দিয়ে কাটাকুটি করি তাহলে আমি পাবো 2। তাহলে এখানে রয়ে গেল 4 ইন্টু 6 ইন্টু 2। তাহলে আই ইকুয়ালস টু 48। তাহলে এটাই হলো আমার সুদ। এইভাবে এই অঙ্কটা আমরা সলভ করলাম। এবার আমরা পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্ক হলো মান্নান মিয়া কিছু টাকা ধার করার পর 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল? আমি আরেকবার অঙ্কটা করব। মান্নান মিয়া কিছু টাকা ধার করার পর 6 বছর পরে দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। বার্ষিক সরল সুদের হার কত ছিল নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? এই অঙ্কে অ্যাকচুয়ালি আসল দেয়া নেই, তাহলে আমি ধরে নিই আসল ইকুয়ালস টু এক্স। বার্ষিক সরল শতকরা সুদের হার কত ছিল সেটাও নির্ণয় করতে হবে। তাহলে সেটাকে আমি ধরে নিচ্ছি আর ইকুয়ালস টু y%, সেটাও আমার জানা নেই। টি সময়, সময় দেওয়া আছে, সময় হলো 6 বছর, তাহলে সময় 6 বছর হয়ে গেল। এরপর আমরা আই সরল সুদের পরিমাণ এখানে দেওয়া আছে। সরল সুদের পরিমাণ কত না আসলের 3/8। আসল আমি ধরেছি এক্স, তাই এখানে আই ইকুয়ালস টু 3/8 ইন্টু এক্স। এইখানে যেহেতু সুদের পরিমাণটা আসলের 3/8, তাই আমি আসলকে এখানে এক্স ধরলাম, যাতে আমি আইটা সহজেই নির্ণয় করতে পারি। তাহলে আই ইকুয়ালস টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে মানগুলো আমরা রিপ্লেস করব। 3/8 এক্স ইকুয়ালস টু এক্স ইন্টু ওয়াই ইন্টু 6/100। এবার আমরা কাটাকুটি করব। প্রথমেই কাটাকুটি করব, এক্স এক্স কেটে গেল, 3 আর 6 কেটে গেল, রইল 2। 2 আর 100 কেটে গেল, রইল 50। 50 আর 8 কাটাকুটি করব, 8-এর বদলে রইল 4, 50-এর বদলে রইল 25। তাহলে এখানে কি কি রয়ে গেল? ওপরে এই পাশে রয়ে গেল 4, লেফট হ্যান্ডে রয়ে গেল ডিনোমিটারে 4, আর ডান দিকে রইল y/25। তার মানে আমরা বলতে পারি 4y ইকুয়ালস টু 25, তো y ইকুয়ালস টু 25/4 ইকুয়ালস টু 6। 6 পূর্ণ 1/4। তাহলে এটাই ধরেছিলাম আমি, আর মানে রেট অফ ইন্টারেস্ট। তাহলে এটাই হলো আমার রেট অফ ইন্টারেস্ট। পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্ক হলো রেখারীতি তার সঞ্চিত অর্থের 10,000 রুপিস
দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকে সরল সুদের হার 6%, অন্য একটি ব্যাংকে সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ পাবার 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন? তাহলে রেখা দিদির কাছে একটা অ্যামাউন্ট ছিল, সেই অ্যামাউন্টটা কত টাকা কোন ব্যাংকে রেখেছে সেটা বলা নেই। কিছু একটা পার্সেন্টেজ ভাগ করে একটা ব্যাংকে রেখেছে 6% হারে, আরেকটা ব্যাংকে রেখেছে 7% হারে। দিয়ে দেখা গেছে 2 বছর পর তিনি সুদ পাবার দুটি ব্যাংক থেকে 1280 টাকা পেয়েছেন। তাহলে আমাদেরকে বের করতে হবে কোন ব্যাংকে কত টাকা রেখে পেয়েছেন। যদি আমি প্রথমে ভাবলাম যেখানে 6% পাচ্ছে সেখানে এক্স টাকা রেখেছে, তাহলে এখানে আসল হলো এক্স, রেট অফ ইন্টারেস্ট 6%, টি ইকুয়ালস টু 2। তাহলে আমরা এখানে আই ইকুয়ালস টু এক্স ইন্টু 6 × 2/100। এখানে আমরা কোনো কাটাকুটি করবো না এখন, এখানে যেরকম পেলাম ওটাকে আমরা সেরকম রেখে দেবো। আমি পরের পোর্শানে চলে যাব। পরের পোর্শানটা কি না, আমি 7% যেটা 7% যেটা রেখেছিল সেটার ক্যালকুলেশন করব। এখানে আমি আসল সমান ধরছি পি, আর ইকুয়ালস টু 7%, টি ইকুয়ালস টু 2। তাহলে আমি আই ইকুয়ালস টু ওয়াই ইন্টু 7 ইন্টু 2/100 পেয়ে গেলাম। তাহলে আমি বলতে পারি দুটি ব্যাংকের মোট টাকার পরিমাণ 10,000। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 10,000। এটা এটা একটা আমার সমীকরণ বেরিয়ে গেল। আর একটা সমীকরণ কি, যে দুটোতে যে আমি সুদ বের করেছি সেই সুদের টোটালটা আমাকে দেয়া আছে। তাহলে সেই সুদের টোটালটা আমি এখানে কিভাবে লিখবো সমীকরণটা, যে দুটো সুদ যোগ করব সেইটা ইকুয়ালস টু লিখবো 1280। তাহলে এক্স ইন্টু 6 × 2/100 প্লাস ওয়াই ইন্টু 7 × 2/100 ইকুয়ালস টু 1280। তাহলে 6x প্লাস 7y বাই 50 ইকুয়ালস টু 1280। এটা একটা সমীকরণ হয়ে গেল। তাহলে এই দুটো সমীকরণকে আমি যদি সলভ করি তাহলে আমি এক্স আর ওয়াই পেয়ে যাব। তাহলে আমরা এখানে বলতে পারি 6x প্লাস 7y ইকুয়ালস টু 1280 ইন্টু 50। এবার ফার্স্টের সমীকরণটাকে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে আমি পাবো 6x প্লাস 6y ইকুয়ালস টু 60000। তাহলে y ইকুয়ালস টু আমি পাবো, এই প্রথমেরটাকে যদি আমি 1280 ইন্টু 50 যদি করি তাহলে হবে আমার 64,000 মাইনাস 60,000 ইকুয়ালস টু 4,000। তাহলে এইটা এই ওয়াই ইকুয়ালস টু কি, যেখানে আমি 7% হিসেবে রেখেছিলাম। তাহলে আমি একটা কম্পোনেন্ট পেয়ে গেলাম, সেটা হলো 4,000। আর একটা কম্পোনেন্ট তাহলে কত হবে, সেটা এক্স ইকুয়ালস টু টোটাল অ্যামাউন্ট ছিল 10,000, তাহলে 10,000 আমরা পরের অঙ্কে চলে যাব। রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6%, অন্য ব্যাংকটির বার্ষিক সরল সুদের হার 7%। 2 বছর পর তিনি যদি সুদ পাওয়ার 1280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন? অ্যাজ ইউজুয়াল এই অঙ্কটা আমরা 2-3 বার পড়ব, তারপরে আমরা বোঝার চেষ্টা করব কিভাবে এটাকে আমরা সলভ করতে পারি। তাহলে এখানে যেটা দেওয়া আছে, সরল সুদের হার দেওয়া আছে 6%, সুদের 6% একটি ব্যাংকে, অন্য ব্যাংকে 7%। টাকা জমা রেখেছিলেন 2 বছরের জন্য। তিনি সুদ পাবার দুটি ব্যাংক থেকে পান 1280 টাকা। আর আমার কাছে আরেকটা ইনফরমেশন আছে, যেটা হলো দুটো ব্যাংকের মিলিত টাকার পরিমাণ 10,000।
তাহলে এইখানে আমরা যেটা জানি না, কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন সেটা আমরা জানি না, সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। কিন্তু আমরা এটা জানি যে দুটো ব্যাংকের মোট টাকার পরিমাণ 10,000। তাহলে এখানে আমি দুটো ব্যাংকের প্রথমে ইন্টারেস্টটা বের করব। একটা ব্যাংকে রেখেছিলেন আমি ধরলাম এক্স টাকা 6% হারে, তাহলে ওর সুদ হলো এক্স ইন্টু 6 × 2/100। এখানে কোনো কাটাকুটি করবো না, এটাকে রেখে দেবো, পরে আমরা দেখবো কিভাবে এটাকে কাটাকুটি করা যায়। আরেকটি ব্যাংকে রেখেছিলেন আমি ধরলাম ওয়াই টাকা, তো সেখানে রেট অফ ইন্টারেস্ট ছিল 7%, এটাও 2 বছরের জন্য রেখেছিলেন। তাহলে এখানে আই হলো ওয়াই ইন্টু 7 × 2/100। তাহলে এবার আমি জানি যে দুটো ব্যাংকে মোট টাকা রাখার পরিমাণ 10,000। তাহলে আমরা বলতে পারি কি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 10,000। আরেকটা জিনিস আমরা যেটা জানি সেটা হলো যে আপনার সুদ পাবার 1280 টাকা পেয়েছি। তাহলে এই দুটো যদি ইন্টারেস্ট আমি অ্যাড করি তাহলে সেটা 1280 সমান হবে। তাহলে আমরা বলতে পারি এক্স ইন্টু 6 × 2/100 প্লাস ওয়াই ইন্টু 7 × 2/100 ইকুয়ালস টু 1280। তাহলে আমরা বলতে পারি 6x প্লাস 7y/50 ইকুয়ালস টু 1280। এখানে আমরা 2 আর 100কে কাটাকুটি করেছি, 100কে কাটলে 50 হয়, এভাবে আমরা কাটাকুটি করেছি। তাহলে আমরা দুটো সমীকরণ পেয়েছি। এবার দুটো সমীকরণকে আমরা যদি সমাধান করি তাহলে আমরা এখানে এক্স আর ওয়াই নির্ণয় করতে পারবো। একটা সমীকরণ হলো এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 10,000, আরেকটা সমীকরণ হলো 6x প্লাস 7y/50 ইকুয়ালস টু 1280। তাহলে আমরা বলতে পারি সেকেন্ড সমীকরণটা 6x প্লাস 7y ইকুয়ালস টু 1280 ইন্টু 50। এবার সরল করার জন্য ফার্স্ট সমীকরণকে 6 দিয়ে গুণ করবো। 6x প্লাস 6y ইকুয়ালস টু 60,000। তাহলে কত হবে না y ইকুয়ালস টু 64,000 মাইনাস 60,000, দ্যাট ইজ ইকুয়ালস টু 4,000। তাহলে x ইকুয়ালস টু কত, আমরা জানি টোটাল তিনি রেখেছিলেন 10,000, 10,000 মাইনাস 4,000 ইকুয়ালস টু 6,000। তাহলে তিনি একটি ব্যাংকে রেখেছিলেন 6,000 আর একটি ব্যাংকে রেখেছিলেন 4,000। এটাই হলো উত্তর। এরপর আমরা পরের অঙ্কে চলে যাব। কোনো ব্যাংক বার্ষিক 5% সরল সুদ দেন, ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবে নির্ণয় করো। এই অঙ্কটা একটুখানি কঠিন আছে, একটু ঘোরানো আছে। তাহলে এইখানে প্রথমে যেটা আমরা পাচ্ছি যে রেট অফ ইন্টারেস্ট সেটা 5%, সেটা ফিক্সড। তাহলে প্রথমে আমরা যেটা পেলাম সেটা 5% পেয়ে গেলাম। তাহলে এবার আমি দেখছি ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দিয়েছিলেন। তাহলে এখানে আমরা আসল কত টাকা আছে সেটাও পেয়ে গেলাম, 15,000 টাকা। তাহলে P ইকুয়ালস টু 15,000, R ইকুয়ালস টু 5%, এটাও পেয়ে গেলাম। এখানে কত দিনের জন্য রেখেছিলেন তিনি? 3 মাস। তাহলে T ইকুয়ালস টু 3/12 1/4। তারপরে তাহলে এখানে আমি আইটা পেয়ে যাবো, আই ইকুয়ালস টু আমরা জানি P ইন্টু আর ইন্টু T/100। তাহলে 15,000 ইন্টু 5 ইন্টু 1/4/100, এটা হলো ইন্টারেস্ট। এবার আমরা কাটাকুটি করব, 100কে 0 0 কাটবো, কেটে দিলাম। এরপর আমি কাটবো 150 আর 4কে কাটবো, 150 কাটলে 75 আর 4কে কাটলে 2 দিয়ে কাটলে 2। তাহলে এখানে রয়ে গেল 75 ইন্টু 5/2, 187.5। তাহলে এই 3 মাসের জন্য তিনি কত টাকা সুদ পেলেন? 187.5। এইবার আমি এই ফার্স্ট পার্টটা আমার হয়ে গেল, 3 মাস পরের পার্টটা হয়ে গেল। এরপর আবার কি করেছেন উনি, আবার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিয়েছেন উনি। তাহলে আমার অ্যাকচুয়াল টাকা ছিল, সুদ আসল কিন্তু চেঞ্জ হয় না, আসল যেটা ছিল আসল আমার সেটাই আছে। আসল 3 মাস পরেও আমার 15,000 টাকাই আছে। তাহলে এবার ওই 15,000 থেকে 3,000 যদি উনি তুলে নেন তাহলে P ইকুয়ালস টু পাবো 12,000 টাকা।
আর ইকুয়ালস টু রেট একই আছে 5%, টি ইকুয়ালস টু আবার উনি 3 মাসের জন্য রেখেছেন, তাহলে 3/12 ইকুয়ালস টু 1/4। তাহলে এই 3 মাসের জন্য উনি কত সুদ পেলেন সেটা আমি আবার একই ফর্মুলায় লিখে নেব। তাহলে আমি এখানে আই ইকুয়ালস টু পেলাম 150। এইবার উনি কি করেছেন, এই তাহলে এই পার্টটা হয়ে গেল, সেকেন্ড পার্ট হয়ে গেল। এর পরে সময় এর পরে আরেকটি পার্ট আছে, ওই পার্টে উনি কি করেছেন, উনি 8,000 টাকা জমা দিয়েছেন। তাহলে ওনার আসল হলো 12,000 টাকা ছিল, সেই 12,000 থেকে 8,000 আরও যোগ অ্যাড হয়েছে, তাহলে 20,000 হয়ে গেল। এইখানেও রেটটা 5%। আর এখানে যেহেতু প্রথমে 3 মাস, পরের 3 মাস, 6 মাস চলে গেছে, আর বছরের শেষে বলেছে, তাহলে আর 6 মাস আছে। তাহলে এখানে সময়টা 6/12 ইকুয়ালস টু 1/2। এটা যদি আমি সলভ করি তাহলে আমি পাবো 500 টাকা। তাহলে এইভাবে তিনি 3টে পার্টে সুদ পেয়েছেন। তাহলে এই টোটাল সুদের পরিমাণ আমি কি করে নির্ণয় করবো, আমি এই 3টে পার্টকে অ্যাড করে দেবো, প্লাস আমাকে আসলটা অ্যাড করে দিতে হবে। যদি তাহলে সুদে আসলে কত টাকা পাবো সেটা আমি পেয়ে যাব। তাহলে আমার এখানে প্রিন্সিপাল ছিল 20,000 টাকা, প্লাস ফার্স্ট পার্টে পেয়েছি 187.5 সুদ, তারপরে পেয়েছি 150, তারপরে পেয়েছি 500। তাহলে টোটালটা আমি যদি যোগ করি তাহলে 20,837.5 এই টাকাটা আমি পেলাম। এবার আমি পরের অঙ্কে চলে যাব। এবার আমরা শুরু করব পরের অঙ্ক। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ পরিশোধ করবেন? তাহলে এখানে কি দিয়েছে না, একটা বাড়ি তৈরি করার জন্য একজন মানুষ 12% হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নিয়েছেন। এবার ধার নেওয়ার পর তিনি বাড়িটা তৈরি করার পর 1 বছরের মধ্যে উনি তৈরি করে ফেলেছেন। তারপর তিনি প্রতি মাসে বাড়ি ভাড়া পাওয়ার 5,200 টাকায় বাড়ি ভাড়া দেন। তাহলে ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ পরিশোধ করবেন? তাহলে এখানে প্রিন্সিপাল ইকুয়ালস টু 2,40,000 টাকা, রেট অফ ইন্টারেস্ট কত না 12%, টাইম মনে করি তিনি এক্স বছর পরে এই টাকাটা শোধ করতে পারবেন। তাহলে এখানে আই ইকুয়ালস টু আমরা জানি পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে আমরা প্রিন্সিপাল জানি, রেট অফ ইন্টারেস্ট জানি, টাইম জানি, আমরা এগুলো বসিয়ে দিলাম। এরপর আমরা কাটাকুটি করে নিলাম, কাটাকুটির পর তাহলে আই ইকুয়ালস টু দাঁড়ালো 2,400 ইন্টু 12x। তাহলে ব্যাংকে আমাকে তাহলে কত টাকা শোধ করতে হবে? 2,40,000 প্লাস দিস ইন্টারেস্ট। সেটাকে আমরা সরল করে এইভাবে লিখলাম। তো বাড়ি 1 বছরের মধ্যে তৈরি হয়ে যাওয়ার পর 5,200 টাকা করে ভাড়া বাবদ আয় হচ্ছে। তাহলে 1 মাসে যদি 5,200 টাকা আয় হয় তাহলে 12 মাসে কত আয় হবে? আমরা গুণ করব 5,200 ইন্টু 12, কিন্তু আমরা একে সরল করব না, এইভাবে রেখে দেব। তাহলে আমরা ধরেছি যে এক্স বছর ধার নেওয়ার এক্স বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন। তাহলে এইখানে সময়টা হবে এক্স মাইনাস 1 বছর, কারণ 1 বছর তার বাড়ি তৈরি করতে লেগেছে। তাহলে বাকি বছরের টাকা দিয়ে তিনি ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন।
তাহলে x-1 বছরে বাড়ি ভাড়া বাবদ আয় কত হবে? 5200 ইন্টু 12 ইন্টু x-1। তাহলে এই টাকাটা আমার লেফট হ্যান্ড সাইডের যে সুদ সহ টাকা হয়েছে সেটার সাথে সমান। তাহলে আমরা এখানে লিখব 5200 ইন্টু 12 ইন্টু x-1 ইকুয়ালস টু 2400 ফার্স্ট ব্র্যাকেট 100 প্লাস 12x। এবার এটাকে সরল করব। লাল লাল দুটো জিরো আছে, 5200 থেকে দুটো শূন্য কেটে দিলাম, আর 2400 থেকে দুটো শূন্য কেটে দিলাম। আর 12কে 24 দিয়ে কেটে দিলাম, 2 হয়ে গেল। 2কে 52 দিয়ে কেটে দিলাম, 26 হয়ে গেল। তাহলে 26x মাইনাস 26। এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো যে আমরা কোনো গুণ সরল করিনি। তাতে কি সুবিধা হলো? আমরা কাটাকুটি করতে সুবিধা হলো এবং আমাদের ক্যালকুলেশনের টাইম বেঁচে গেল, ক্যালকুলেশনটা সহজ হলো। 26x মাইনাস 26 ইকুয়ালস টু 100 প্লাস 12x। তাহলে এটাকে যদি আমরা সরল করি তাহলে আমরা পাচ্ছি x ইকুয়ালস টু 9। তাহলে 9 বছর পর শোধ করতে পারবেন। পরের অঙ্কে চলে যাব। রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবেন। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে। অঙ্কটা আরেকবার করে নেব এবং এর থেকে জিসটা বের করে নেব। তাহলে টার্গেট ইয়ার কত না 18 বছর বয়স। 18 বছর বয়স যখন হবে তখন উনি টাকাটা তুলতে চাইছেন। আর কত করে টাকা পাবে? 1,20,000 করে। আর ব্যাংকের সুদের হার কত? 10%। আর মেয়েদের বর্তমান বয়স কত? একজনের 13 বছর, একজনের 8 বছর। তাহলে তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন সেটা হিসাব করতে হবে। তো প্রথমে আমরা যেটা বের করব, 13 বছরের যে মেয়ে আছে তার জন্য কত টাকা রেখেছিলেন। মেয়ের এখন বয়স 13 বছর, তিনি 18 বছর পর 1,20,000 টাকা পেতে চাইছেন। তাহলে কিভাবে কত টাকা রাখতে হবে? তাহলে কত টাকা রাখতে হবে সেটা আমরা জানি না। তাহলে আমরা লিখব p ইকুয়ালস টু x। প্রিন্সিপাল আমরা জানি না তাই লিখলাম x। রেট অফ ইন্টারেস্ট 10%। টাইম 18 মাইনাস 13 ইকুয়ালস টু 5। তাহলে আমরা বলতে পারি প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস p ইন্টু r ইন্টু t বাই 100 ইকুয়ালস টু 1,20,000। তাহলে p মানে আমরা জানি x প্লাস x ইন্টু 10 ইন্টু 5 বাই 100 ইকুয়ালস টু প্রিন্সিপাল অ্যামাউন্ট। তাহলে এটাকে আমরা সরল করব। 10 আর 100 শূন্য কেটে 10 করে দেবো, আর 5 আর 10 কেটে 2 করে দেবো। তাহলে x প্লাস x বাই 2 ইকুয়ালস টু প্রিন্সিপাল অ্যামাউন্ট। তাহলে আমরা এটাকে আরও সরল করব। 2x প্লাস x বাই 2 ইকুয়ালস টু প্রিন্সিপাল অ্যামাউন্ট। তাহলে 3x বাই 2 ইকুয়ালস টু প্রিন্সিপাল অ্যামাউন্ট হলো। তাহলে এখানে আমরা এখান থেকে বের করলাম x ইকুয়ালস টু 80,000। তাহলে 80,000 আমি যদি রাখি 5 বছর পর সেটা 1,20,000 পাবো। সেম ওয়েতে আমরা নেক্সটটা বের করব। নেক্সটের জন্য আমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট জানি না, আমি ধরে নিলাম y। আর সেম 10% t। এখানে যেহেতু মেয়েটির বয়স 8 বছর সেই জন্য আমরা 18 থেকে 8 বাদ দেবো, তাহলে 10 বছর পেলাম। তাহলে p প্লাস p আর t বাই 100 ইকুয়ালস টু 1,20,000। সেম অ্যামাউন্ট পাচ্ছে তাই সেম অ্যামাউন্ট লিখবো। p এর বদলে আমি y বসিয়ে দেবো, y প্লাস y ইন্টু 10 বাই 100 ইকুয়ালস টু প্রিন্সিপাল অ্যামাউন্ট। এখানে 10 ইন্টু 10 আর 100 কেটে গেল, তাহলে 2y রয়ে গেল। 2y ইকুয়ালস টু প্রিন্সিপাল অ্যামাউন্ট, তাহলে y ইকুয়ালস টু 60,000। তাহলে এই মেয়ের জন্য 60,000 রেখেছিলেন।